আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, প্রেতকুণ্ড। মধ্যরাত, গভীর নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারপাশ। কুয়াশা চাদরে ঢাকা পড়ে আছে। গ্রামের সরু রাস্তা, ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই। এই অদ্ভুত নীরবতার মাঝেই হঠাৎ একটা ছায়া নড়ে উঠল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে চলেছে গ্রামের এক প্রান্তের দিকে। সেখানেই রয়েছে পুরনো এক কুয়ো, যে কুয়ো নিয়ে শত শত গল্প আর ভয়ের কাহিনী প্রচলিত। সে কুয়োটার নাম প্রেতকুণ্ড। গ্রামের বৃদ্ধদের মুখে শোনা যায়, একসময় কুয়োটার পাশে এক তান্ত্রিক বাস করত। তান্ত্রিক নাকি কুয়োর জল ব্যবহার করে মানুষের উপর মন্ত্রতন্ত্রের সাধনা করত। একদিন হঠাৎ সেই তান্ত্রিক নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় গ্রামে অদ্ভুত সব ঘটনা। গ্রামের মানুষ বলে, রাতের বেলা কেউ ওই কুয়োর ধারে গেলে আর ফিরে আসে না। কুয়োর কাছাকাছি গেলে নাকি কান পাতলেই অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, কখনো বা কারো আত্মচিৎকার। কিন্তু কুয়োর গভীরে উঁকি দিলে দেখা যায় শুধু কালো জল, আর তার নিচে কি আছে তা কেউ জানে না। গ্রামের ছেলে তরুণ সবসময় ভৌতিক কাহিনীর প্রতি আকর্ষণ বোধ করত। তার বাবা মা বহুবার নিষেধ করলেও সে রাতের বেলা গ্রামের পরিত্যক্ত স্থানে ঘুরে বেড়াত। প্রেতকুণ্ডের গল্প শুনে তার কৌতূহল চরমে পৌঁছায়। একদিন বিকেলবেলা বন্ধু দীপুকে নিয়ে সে কুয়োর কাছে যায়। দীপু ভয়ে পিছিয়ে যেতে চাইলেও অরুণ তাকে টেনে নিয়ে যায়। কুয়োর ধারে এসে অরুণ নিচের দিকে তাকায়, ভেতরে কালো জল চকচক করছে। অরুণ হাসি মুখে বলল, কিছুই তো নেই, সব বাজে কথা। ঠিক তখনই একটা চাপা আওয়াজ শোনা গেল, যেন কেউ পানির নিচ থেকে উঠে আসছে। দীপু আঁতকে উঠল। চল, এখান থেকে চলে যাই। অরুণ দীপুর কথা শুনল না। সে আরও কাছে গিয়ে কুয়োর রেলিং ধরে নিচের দিকে ঝুলল। হঠাৎ করেই তার পায়ের নিচে একটি মাটি যেন সরতে শুরু করলো। ভারসাম্য হারিয়ে সে কুয়োর মধ্যে পড়ে গেল। দীপু চিৎকার করলো, অরুণ! অরুণ পড়ে যেতে যেতে দেখল চারপাশে গভীর অন্ধকার। মনে হলো সে যেন এক অদ্ভুত জগতে চলে এসেছে। চারপাশে ঘন কালো ধোঁয়ার ভেতর দিয়ে কারা যেন ফিসফিস করছে। হঠাৎই তার সামনে এক ছায়ামূর্তি ফুটে উঠল। সেই মূর্তির গলায় ছিল কালো মালা, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ছায়ামূর্তিটি বলল, তুই এখানে কেন এসেছিস? অরুণ ভয়ে কিছু বলতে পারল না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার দীর্ঘ হাত দুটো বাড়িয়ে অরুণের গলা চেপে ধরল। অরুণ দম বন্ধ হয়ে আসতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে যেন দীপুর গলার আওয়াজ এলো, অরুণ, উঠ, জেগে উঠ! হঠাৎই সব কিছু কেঁপে উঠল। অন্ধকার মিলিয়ে গেল। অরুণ চোখ মেলে দেখল সে কুয়োর ধারে পড়ে আছে, আর দীপু তাকে ঝাঁকাচ্ছে। দীপুর চোখে জল। তুই ঠিক আছিস? অরুণ ধীরে ধীরে উঠে বসে বলল, আমি ওই ছায়াকে দেখেছি। সেই রাত থেকেই অরুণ বদলে যেতে লাগলো। সে চুপচাপ থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না। মাঝরাতে ঘুম ভেঙে উঠে সে জানালার দিকে তাকিয়ে থাকতো। দীপু একদিন ওর বাড়িতে গিয়ে বলল, কি হয়েছে তোর? অরুণ ফিসফিস করে বলল, ও ফিরে এসেছে, আমি তাকে জাগিয়েছি। সেদিন রাতেই গ্রামের ভয়াবহ ঘটনা ঘটল। অরুণের ঘর থেকে বিকট চিৎকার ভেসে এলো। দীপু ছুটে গিয়ে দেখল অরুণ বিছানায় নেই, জানালাটা খোলা। বাইরে কুয়োর দিক থেকে ফিসফিসানির শব্দ আসছে। দীপু ছুটে গেল কুয়োর ধারে। কুয়োর ধারে অরুণ দাঁড়িয়ে আছে। তার শরীরের চারপাশে কালো ছায়া ঘুরপাক খাচ্ছে। দীপু ভয়ে বলল, অরুণ, চল ফিরে যাই। অরুণ আস্তে আস্তে বলল, ও আমায় ডাকছে, আমি আর ফিরে যেতে পারবো না। দীপু এগিয়ে গেল, অরুণকে
ধরে টানল। ঠিক তখনই ছায়ামূর্তিটি দীপু এগিয়ে গেল অরুণকে ধরে টানতে। ঠিক তখনই ছায়ামূর্তিটি কুয়োর গভীর থেকে উঠে এলো, দীপুকে ধাক্কা মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অরুণকে জড়িয়ে ধরল। একটা বিকট শব্দ হলো, অরুণের দেহটা ছায়ার মধ্যে মিলিয়ে গেল। দীপু চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে সব শেষ। কুয়োর জল কালো থেকে লাল হয়ে উঠল। সকালের আলো ফুটল, গ্রাম জুড়ে সুখের ছায়া। দীপু নির্বাক হয়ে বসে আছে কুয়োর পাশে। গ্রামবাসীরা এসে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? দীপু শুধু বলল, ও আর ফিরবে না, ও প্রেতকুণ্ডের মালিক হয়ে গেছে। এরপর থেকে গ্রামের লোকেরা প্রেতকুণ্ডের ধারে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে কুয়োর দিক থেকে ফিসফিসানি শোনা যায়, আর সেই ফিসফিসানির মধ্যে একটা কণ্ঠস্বর শোনা যায়, আমি মুক্তি চাই। অরুণের হারিয়ে যাওয়ার পর কয়েক মাস কেটে গেছে। গ্রাম ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে, কিন্তু দীপুর মনে সেই রাতের স্মৃতি এখনও তাজা। সে মাঝে মধ্যে গভীর রাতে কুয়োর দিকে তাকিয়ে থাকতে দেখত অরুণকে। অন্ধকারে তার ছায়া যেন কুয়োর ধারে বসে কাঁদত। একদিন বিকেলে দীপু গ্রামের এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধুর নাম হরিচরণ। তিনি বহু বছর ধরে গ্রামের বাইরে একটা আশ্রমে থাকেন। দীপু সব কিছু খুলে বলল। হরিচরণ গভীর চোখে দীপুর দিকে তাকিয়ে বললেন, প্রেতকুণ্ড অভিশপ্ত। সেই অভিশাপ ভাঙা সহজ নয়। যে ছায়া তোর বন্ধুকে টেনে নিয়েছে সে এক অতৃপ্ত আত্মা। ও মুক্তি চায়, কিন্তু তার মুক্তি পাওয়ার জন্য রক্তের বলি চাই। দীপু কাঁপা গলায় বলল, তাহলে কি করব আমি? হরিচরণ বললেন, তোর বন্ধুকে ফিরিয়ে আনতে হলে তোকে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে হবে। তুই কি সাহসী? দীপু দৃঢ় গলায় বলল, যদি অরুণকে ফিরিয়ে আনতে হয় আমি সব করব। হরিচরণ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, পূর্ণিমা রাতে প্রেতকুণ্ডে গেলে ছায়া আত্মা আবার আসবে, কিন্তু মনে রাখবি একবার ভুল করলে তোর জীবনও টেনে নেবে। পূর্ণিমার আলোয় গ্রাম ভেসে যাচ্ছে। দীপু একা দাঁড়িয়ে আছে প্রেতকুণ্ডের পাশে, হাতে একটা লাল সুতোর তাবিজ। হরিচরণ দিয়েছে এই তাবিজ, বলেছে বিপদে পড়লে এটা শক্ত করে ধরে থাকলেই ছায়া আত্মা কিছু করতে পারবে না। কুয়োর জল অস্বাভাবিকভাবে কাঁপছে। দীপু ফিসফিস করে বলল, অরুণ তুই শুনতে পাচ্ছিস? কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর কুয়োর ভেতর থেকে অরুণের কণ্ঠস্বর ভেসে এলো, দীপু আমাকে বাঁচা। দীপু এগিয়ে গেল কুয়োর দিকে। তখনই কালো ধোঁয়ার মতো কিছু একটা কুয়োর ভেতর থেকে উঠে এলো। সেই ছায়া আত্মা দাঁড়িয়ে রইল দীপুর সামনে। তার লালচে চোখ জ্বলজ্বল করছে। তুই ফিরে আয়, অরুণকে ছেড়ে দে। ছায়া আত্মা বিকট গলায় হেসে উঠল, এখনো আমার, ও ফিরে আসবে না। দীপু সাহস জোগালো। সে তাবিজটা শক্ত করে ধরে বলল, তুই আমাকে নিয়ে যা, কিন্তু অরুণকে ছেড়ে দে। ছায়া আত্মা ধীরে ধীরে দীপুর দিকে এগিয়ে গেল। তার হাড়গুঁড়োর মতো হাত দীপুর গলা স্পর্শ করল। দীপুর চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই সে তাবিজটা ছায়ার বুকে ছুঁড়ে মারল। একটা বিকট চিৎকার ভেসে উঠল। কুয়োর চারপাশে ঝড় উঠল। ছায়া আত্মা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। দীপু দেখল অরুণ ধীরে ধীরে কুয়োর গভীর থেকে উঠে আসছে। দীপু চিৎকার করলো, অরুণ হাত বাড়া। অরুণ হাত বাড়ালো। দীপু শক্ত করে তরুণের হাত ধরে টেনে তুলল। ছায়া আত্মা তখনও আর্তনাদ করছে। ঠিক তখনই ঝড়ের মতো আওয়াজ, যে সব অন্ধকার মিলিয়ে গেল। ছায়া আত্মা হঠাৎ করে বিস্ফোরণের মতো একটা শব্দে উধাও হয়ে গেল। অরুণ ধীরে ধীরে জ্ঞান ফিরল। তার মুখটা শুকনো, কিন্তু চোখ স্মৃতি। দীপু তাকে জড়িয়ে ধরল, তুই ঠিক আছিস? অরুণ আস্তে আস্তে করে বলল, ও চলে গেছে, আমি মুক্ত। গ্রামের লোকেরা ভোরবেলা কুয়োর ধারে অরুণ আর দীপুকে দেখতে পেয়ে অবাক হলো। দুজনেই নিস্তেজ, কিন্তু বেঁচে আছে।
হরিচরণ এসে কপালে হাত রেখে বললেন, অভিশাপ ভাঙা গেছে, এখন থেকে এই কুয়ো আর কোনো ক্ষতি করবে না। অরুণ এবং দীপু ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরল। প্রেতকুণ্ড এখনও গ্রামে আছে, কিন্তু এখন আর কেউ সেখানে ভয় পায় না। গ্রামের মানুষ কুয়োর ধারে গিয়ে জল তুলে গল্প করে। একদিন সন্ধ্যায় দীপু আর অরুণ কুয়োর ধারে বসেছিল। দীপু বলল, তুই কি ওর মুখটা শেষবার দেখেছিলি? অরুণ মাথা নাড়ল। শেষবার যখন ও চলে যাচ্ছিল তখন ওর মুখটা কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল, হয়তো সত্যিই মুক্তি পেয়েছে। দীপু হাসল। আমাদের বন্ধুত্ব ওকে মুক্তি দিল। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলল, তবে কি প্রেতকুণ্ডের গল্প এখানেই শেষ? ঠিক তখনই হালকা বাতাস বইল, কুয়োর জলে মৃদু ঢেউ উঠল, আর সেই ঢেউয়ের মাঝে যেন এক রহস্যময় হাসির শব্দ এলো। দীপু আর অরুণ তাকিয়ে রইল কুয়োর দিকে। কুয়োর গভীর থেকে ফিসফিসানি ভেসে এলো, গল্প শেষ হয় না, শুরু হয় নতুনভাবে। এইভাবেই গল্পটি এখানে সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।